গুড আফটারনুন এভরিবডি। আজ আমরা এখানে আলোচনা করব পরিবেশের নীতিসমূহে। পরিবেশের নীতিসমূহ অর্থাৎ এনভায়রনমেন্টাল এথিক্স এবং পরিবেশের যে উন্নয়ন, পরিবেশকে আমরা কীভাবে উন্নতির দিকে নিয়ে যাব এবং তার সাথে জলবায়ুর পদক্ষেপ এবং পরিবেশের যে অস্তিত্ব সেটাকে আমরা কীভাবে সংরক্ষণ করব, সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। তা এই পরিবেশ নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমে পরিবেশের নীতিসমূহে একটু আলোচনা করব। তা পরিবেশের মূল নীতি আমরা একটু দেখে নিই। পরিবেশের মূল নীতি সমূহে আলোচনা করতে গেলে আমরা এখানে প্রথমে প্রকৃতির মূল্য, অর্থাৎ প্রকৃতি থেকে আমরা কি পাই। প্রকৃতি নিজস্ব একটা মূল্য আছে। আমরা প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে আমরা দেখি প্রকৃতিতে আছে গাছপালা আছে, পাহাড় পর্বত আছে, নদ নদী আছে এবং অনেক সৌন্দর্য শোভা আমরা প্রকৃতি থেকে পাই। এখন এই প্রকৃতি যে আমাদেরকে দিয়েছে, মনুষ্য সমাজকে দিয়েছে, শুধু কি মনুষ্য সমাজের জন্যই প্রকৃতির আছে তা নয়, প্রকৃতিকে রক্ষা করারও আমাদের দায়িত্ব। অর্থাৎ প্রকৃতির থেকে যেমন আমরা সুযোগ সুবিধা নেব, তেমনি প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে। যেমন পলাশ ফুলের শোভা দেখতে আমরা চলে যাই পুরুলিয়ায়, কৃষ্ণচূড়া ফুলের শোভা আমরা দেখি, তেমনি আমরা সমুদ্র সৈকতে যাই, পাহাড়ে ভ্রমণ করতে যাই, এগুলো সব কিছু আমরা প্রকৃতির থেকে পাই। তেমনি প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কিভাবে আমরা নেব? সেই নৈতিক দায়িত্ব আমাদের কি আছে, যে প্রকৃতির যে সম্পদ সেটাকে আমাদের রক্ষা করতে হবে। যেমন প্রকৃতিতে আছে কি জল, বায়ু। সেই ভূগর্ভস্থ জল যদি আমরা অপচয় করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একসময় কিন্তু জল সংকট দেখা দেবে। অর্থাৎ জলের জন্য জল সংরক্ষণের ব্যবস্থাও কিন্তু আমাদের করতে হবে। যে বিদ্যুৎ চালিত শক্তি, জলের সাহায্যে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, অর্থাৎ সেই জল যাতে দূষিত না হয়, জলের যাতে অস্তিত্ব থাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, এটাও প্রকৃতির অবদান। সেই দায়িত্ব আমাদের রক্ষা করতে হবে। আর এইভাবেই তো আসে পরিবেশের অস্তিত্ব। আমাদের চারপাশে যে মনুষ্য সমাজ ছাড়াও যে জীবকুল, প্রাণীকুল আছে, তাদের বেঁচে থাকার জন্যও কিন্তু এই পরিবেশের অস্তিত্ব আমরা আমাদের রক্ষা করতে হবে। এবার আসি প্রধান দৃষ্টিভঙ্গি। এই যে পরিবেশ নীতিতে আমরা পাই প্রধান দৃষ্টিভঙ্গি কিভাবে দিতে হবে, যে একটা পাই মানব কেন্দ্রিকতায়, জীব কেন্দ্রিকতায় আর প্রকৃতি কেন্দ্রিকতায়। তা এই মানব কেন্দ্রিকতাগুলো কি? মানব কেন্দ্রিকতা হলো প্রকৃতি থেকে যে জিনিসগুলো আমরা আহরণ করি, যে প্রকৃতি থেকে যে জিনিসগুলো আমাদের সহায়ক হয়, সেই জিনিসগুলোই হচ্ছে মানব কেন্দ্রিকতা। অর্থাৎ যেমন আমরা প্রকৃতি থেকে কি পাই, যে জল পাই, নদ নদী পাই, সেখান থেকে কৃষিকাজ হয়, আমাদের অরণ্য পাই, অরণ্য মাধ্যমে আমরা অক্সিজেন পেয়ে থাকি, আমরা খনিজ সম্পদ পেয়ে থাকি, সেগুলো কিন্তু সবই মানব কেন্দ্রিকতা। কিন্তু এই যে প্রকৃতির যে মনুষ্য সমাজকে সহায়তা করার জন্য যে জিনিসগুলো আছে, শুধু কি মানুষের সহায়তা করার জন্যই তা নয়, অরণ্যকে আমাদের সংরক্ষণ করতে হবে, আমাদের বৃক্ষরোপণ করতে হবে। এই বৃক্ষরোপণের মাধ্যমে কি হয়, পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আর জীবকেন্দ্রিকতা কি? জীবকেন্দ্রিকতা হলো প্রকৃতিতে মনুষ্য সমাজ ছাড়াও বন্য প্রাণী, পাখি প্রভৃতি প্রাণীকুল বেঁচে থাকার জন্য তারাও এই প্রকৃতির উপর নির্ভর করে থাকে। অর্থাৎ এই জীবকেন্দ্রিকতা কিন্তু প্রকৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর প্রকৃতি কেন্দ্রিকতা
প্রকৃতি কেন্দ্রিকতা হচ্ছে প্রকৃতির মধ্যেই যে সৌন্দর্যায়ন। আমরা যখন কোনো জায়গায় ভ্রমণ করতে যাই তখন দেখি কি, সূর্যোদয়ের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যে আমরা চলে যাই যে জায়গায় সূর্যোদয় খুব ভালো দেখা যায়। দার্জিলিং হোক, গ্যাংটক হোক, যখন আমরা ভ্রমণ করতে যাই তখন এই প্রকৃতির মধ্যেই তাকে এই সৌন্দর্য আমরা উপভোগ করতে চাই। আমরা পলাশফুলের সৌন্দর্য কেমন উপভোগ করতে আমরা পুরুলিয়া চলে যাই। এগুলো কিন্তু প্রকৃতির মধ্যে মনুষ্য সমাজ কিন্তু তৈরি করেনি, এগুলো কিন্তু প্রকৃতির মধ্যে থেকেই তৈরি হয়েছে। তেমনি সমুদ্রের সূর্যোদয়ের দৃশ্য, সূর্যাস্তের দৃশ্য আমরা কিন্তু এমনিভাবেই দেখতে পাই। আমাদের এই যে ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষের কাছে যে অক্সিজেনের যোগান, সেই কিন্তু আমরা প্রকৃতি থেকে পাই। অতএব প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার দেখুন, এই যে কেন আমরা করব, এই যে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা কেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রকৃতিকে, পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের কেন, তার প্রয়োজনীয়তা কী? জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন প্রথমে, আর বিভিন্ন প্রকার দূষণ, প্রাকৃতিক সম্পদের ব্যবহার। তাহলে আমাদের পরিবেশ নীতিতে যে পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের, জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে? আমরা অরণ্যকে ধ্বংস করছি, ভূগর্ভস্থ জলকে আমরা তুলে অপচয় করছি, প্রয়োজনের অতিরিক্ত জল আমরা ব্যবহার করছি। তার ফলে কি হচ্ছে? পৃথিবীর তাপপ্রবাহ বাড়ছে, হিমবাহ গলে যাচ্ছে। আমাদের মধ্যে যখন শীত নয় তখন গরমের দৃষ্টিভঙ্গি আমরা লক্ষ্য করছি, প্রচণ্ড গরম পড়ছে। যা আবহাওয়া, জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, এগুলো কিন্তু প্রকৃতির উপর আমরা যতটা প্রেশার সৃষ্টি করছি তার ভিতর দিয়ে কিন্তু এইগুলো তৈরি হচ্ছে। তার সাথে আছে তো বিভিন্ন প্রকার দূষণ। আজ আমরা দেখতে পাচ্ছি যে এই দূষণ মাত্রা কমানোর জন্য আমাদের বিদ্যুৎ চালিত শক্তির, অর্থাৎ বিদ্যুৎ চালিত যানবাহনের উপর কিন্তু আমাদের একসময় নির্ভর করতে হবে। শব্দ দূষণ তৈরি হচ্ছে, যেটা প্রকৃতিতে আরও অপব্যবহার তৈরি হচ্ছে, এবং আমাদের যে বায়ু দূষণ, এগুলো কিন্তু আমাদের প্রকৃতির মধ্যে আমরা লক্ষ্য করছি। এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার আমরা আমাদের প্রয়োজনের তাগিদে করছি, কিন্তু প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে। যেমন ভারতবর্ষের অনেক রাজ্যে ওয়াটার রিজার্ভার তৈরি হয়েছে, অর্থাৎ জল সংরক্ষণের ব্যবস্থা তৈরি হচ্ছে। আমরা জলের অপচয় করতে পারি না, ওটা আমাদের প্রকৃতির সম্পদ, হ্যাঁ ঠিকই সম্পদ, কিন্তু ভূগর্ভস্থ জল যদি আমরা ব্যবহারের অতিরিক্ত যদি অপচয় করতে থাকি, তাহলে কিন্তু একদিন ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জল সংকট দেখা দেবে। তেমনি এই যে প্রাকৃতিক সম্পদ, যে জল, এই জলকে যদি আমরা রিসাইক্লিং না করি, বা প্রকৃতির যে সম্পদগুলো আছে সেগুলোকে যদি আমরা পুনর্ব্যবহার করার যদি পদক্ষেপ গ্রহণ না করি, তাহলেও কিন্তু ভবিষ্যতে আমাদের এই পরিবেশের মধ্যে জলের অস্তিত্বও কিন্তু কমতে থাকবে। ভারতবর্ষের অনেক জায়গায় বৃষ্টির জলকে সংরক্ষণ করার ব্যবস্থা তৈরি হয়েছে। বৃষ্টির জলকে সংরক্ষণ করে ওয়াটার রিজার্ভ তৈরি করে সেখানে পিউরিফাইড করে আবার ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে। ঘর গৃহস্থলীর জলকে পিউরিফাইড করে গাছপালার দেওয়া হচ্ছে, কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে। অতএব এইভাবে আমাদের যে প্রকৃতির সম্পদকে তার ব্যবহারের উপযোগী করে তোলা, এইটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। এবং তারপরে আছে দেখুন, বাস্তবভাবে কিভাবে আমরা প্রকৃতিকে রক্ষা করতে পারি, বাস্তব জীবনে প্রয়োগ, এক বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ। এখন আমরা লক্ষ্য করি যে বিভিন্ন দিকে, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি দেখতে পাই। শুধু বৃক্ষরোপণ করলে হবে না, সেই বৃক্ষটাকে তো আমাদের রক্ষা করতে হবে। বৃক্ষ ঠিকভাবে রোপণ করলে সেটাকে যাতে, সেই গাছটা যাতে বেঁচে থাকে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বন সংরক্ষণ করতে হবে, অরণ্যকে ধ্বংস করা যাবে না, কারণ অরণ্যের মধ্যে আমাদের প্রাণীকুল, জীবকুল সব বেঁচে থাকে, এবং আমাদের বেঁচে থাকার যে অক্সিজেন, সেটা কিন্তু আমরা এই অরণ্যের মাধ্যমে পেয়ে থাকি। প্লাস্টিকের ব্যবহার কমানো, আমরা এই প্লাস্টিক যে জিনিস, সেটাকে রিসাইক্লিং করে যাতে পুনরায় ব্যবহার করা যায়, সেটাকে আমাদের লক্ষ্য দিতে হবে।
প্লাস্টিকের ব্যবহার কমানো আমাদের অবশ্যই করতে হবে। কেননা এই যে প্লাস্টিক বোতলে আমরা পানীয় জল পান করি, সেটা কিন্তু খুবই ভালো তা নয়। একটা প্লাস্টিকের বটলস কমপক্ষে 2 মাসের মধ্যে আবার নতুন বটলস ব্যবহার করাটাই শ্রেয়। কেননা প্লাস্টিক কিন্তু বেশি দিন আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর এবং পরিবেশের পক্ষে খুবই সেটা ক্ষতিকর। কেননা প্লাস্টিক কখনো পরিবেশের সাথে, মাটির সাথে সেটা মিশে যায় না এবং প্লাস্টিক মৃত্তিকাকেও দূষণ করে। আর বন্যপ্রাণী রক্ষা, আমরা অনেক সময় দেখি প্রকৃতির যে অস্তিত্ব, যে বন্যপ্রাণী যেগুলো দেখতে আমরা চিড়িয়াখানায় যাই ইত্যাদি, সেগুলোকে আমাদের বন্যপ্রাণীকে রক্ষা করতে হবে। এবং বন্যপ্রাণী যেমন হচ্ছে বাঘ, হরিণ ইত্যাদিকে আমরা অনেক সময় দেখি যে হরিণকে মেরে ফেলা হচ্ছে। তা নয়, যে প্রকৃতির মধ্যে আছে যে অস্তিত্ব, প্রকৃতির মধ্যেই তারা সৌন্দর্য, সেই বন্যপ্রাণীকে আমাদের রক্ষা করতে হবে। এবার আসে যে সাস্টেনেবিলিটি, অর্থাৎ প্রকৃতিকে যে উন্নতি করব, যে প্রকৃতিকে যে উন্নতির ধারায় নিয়ে যাব, সেটাকে আমরা কিভাবে দেখতে পাবো? যে প্রাকৃতিক সম্পদের সীমিত ব্যবহার। ঠিক তেমনি পরিবেশের নীতিতে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছি যে প্রাকৃতিক সম্পদের যে ব্যবহার করতে হবে আমাদের ঠিক, কিন্তু তার মধ্যে লক্ষ্য রাখতে হবে যাতে প্রাকৃতিক সম্পদের অপচয় না হয়। অর্থাৎ আমরা খনি থেকে কয়লা নেই, কিন্তু দেখতে হবে যে সেটার অপচয় না হয়। কেননা ভবিষ্যৎ প্রজন্মের কাছে যদি আমরা পরিবেশকে না রেখে দিতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একসময় অবহেলিত হবে। ওয়াটার রিজার্ভ, অর্থাৎ জলকে যাতে অপচয় না করি, সেই ব্যবস্থাটা আমাদের লক্ষ্য রাখতে হবে। পরিবেশের ক্ষতি কমানো, যেখানে যেখানে পরিবেশ, যেসব জিনিসপত্র ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয়, সেই জিনিসপত্র আমরা ব্যবহার কম করব। যেমন প্লাস্টিকের ব্যবহার, জলকে অপচয় কম করা, বা মৃত্তিকার সংরক্ষণ, মৃত্তিকাকে ভালো রাখা। এমন কোনো রাসায়নিক সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করব না যে মাটির উর্বরতাকে নষ্ট করে যায়। আর ভবিষ্যতের অধিকার রক্ষা, এইভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাসযোগ্য করে যাব আমরা এই প্রকৃতিকে রক্ষা করার মাধ্যমে। এর প্রয়োজনীয়তা কি? এইভাবে পরিবেশকে একটু উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। অর্থাৎ জলবায়ু পরিবর্তন তো হচ্ছেই, জলবায়ু পরিবর্তন কিছুটা মনুষ্যসৃষ্ট কারণের জন্যও হচ্ছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তন, আমাদের পর্যাপ্ত হারে বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং ঋতু বৈচিত্র্যের যে তারতম্য ঘটে যাচ্ছে, সেটাকে তো পরিবেশের উপর আমরা যতটা প্রয়োগ করছি, পরিবেশও আমাদের পরোক্ষভাবে একটা রিভেন্স অফ নেচার, অর্থাৎ প্রকৃতিও আমাদের তদ্রূপভাবে কিন্তু প্রতিশোধ নিচ্ছে। অর্থাৎ যথেচ্ছাচারভাবে গাছ কাটা এবং বন্য প্রাণীকে মেরে ফেলা ইত্যাদি কারণে কিন্তু আমাদের পরিবেশের কিন্তু ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং পরিবেশের এই যে দূষণটা হচ্ছে, আজকে কিন্তু দূষণের জন্য আমাদের কাছে ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু ব্যাপকভাবে বেড়েছে এবং গাড়ির যে ধোঁয়া ইত্যাদির কারণে যে বায়ু দূষণ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক সাইকেল, মোটরসাইকেল, বাস ইত্যাদি কিন্তু আমাদের মধ্যে আসছে, যাতে পরিবেশের এই যে দূষণের মাত্রাটা, বায়ু দূষণের মাত্রাটা কম হয়। এবং বনসৃজন কর্মসূচি আজকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সেটা কিন্তু এই বনসৃজন প্রক্রিয়াটা মানে বিদ্যালয়, শিক্ষাঙ্গনের প্রতিষ্ঠানের বাইরে, মাঠের চতুর্দিকে বিভিন্ন গাছগাছালি রোপণ করা এবং গাছের চাষ করা, সৌন্দর্যায়ন করা, এর ভিতর দিয়ে কিন্তু প্রকৃতিকে রক্ষাও করা হয়। এর ভিতর দিয়ে এই বনসৃজনের প্রক্রিয়াটা কিন্তু দেখা গেছে। এবং প্রকৃতির যে উন্নয়ন, সেই উন্নয়নটা আমরা দেখতে পাই কি, এই যে কীভাবে আমরা প্রকৃতিকে আরও উন্নতির উপায় নিয়ে যাব, প্রকৃতিকে আরও টেকসই করব, সাস্টেনেবিলিটি করব, সেটা হচ্ছে প্রথমেই দেখা যায় যে জল সংরক্ষণ। এই জল সংরক্ষণের ব্যবস্থাটা আমি আগেও বলেছি যে বৃষ্টির জলকে ধরে রেখে, ওয়াটার রিজার্ভার করে, সে বৃষ্টির জলকে সংরক্ষণ করে ব্যবহারের উপযোগী করে তোলা এবং বৃক্ষরোপণ ও সংরক্ষণ। শুধু বৃক্ষরোপণ করলে হবে না, গাছকে রক্ষা করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। এবং পুনঃব্যবহার, প্রত্যেকটা জিনিসকে, অর্থাৎ প্লাস্টিক থেকে জলকে যাতে পুনঃব্যবহার করা যায়, সেটাকে আমাদের নজর দিতে হবে। ক্লাইমেট অ্যাকশন, অর্থাৎ জলবায়ু পদক্ষেপ কি? হিমবাহ গলে যাওয়া। হিমবাহ কেন গলে যায়? পৃথিবীর তাপপ্রবাহ বাড়ছে, তার জন্য জলস্তর বাড়ছে। আমাদের এই যে বললাম রিভেন্স অফ নেচার, অর্থাৎ প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতিকে আমরা যতটা অবহেলা করব, প্রকৃতিও আমাদের কাছে তদ্রূপভাবে কিন্তু যে কোনোভাবেই কিন্তু প্রতিশোধ নেবে। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অসময়ে বৃষ্টিপাত হচ্ছে,
পৃথিবীর একদিকে বৃষ্টিপাত কম হচ্ছে, আবার আবার অন্যদিকে যে ঝড় ঝঞ্ঝা ইত্যাদি তৈরি হচ্ছে, যে কোনো কারণে আমাদের সাক্ষাতে হোক অসাক্ষাতে হোক প্রকৃতির উপর যতটা আমরা অবহেলা করছি, প্রকৃতিও কিন্তু আমাদের তেমনভাবে কিন্তু আমাদের গ্রাস করছে। অর্থাৎ এর জন্য দরকার আমাদের বৃক্ষরোপণ, জলবায়ুর পদক্ষেপ। অর্থাৎ জলবায়ুর পদক্ষেপের জন্য আমাদের জলবায়ুকে ঠিক রাখার জন্য, বৃষ্টিপাতকে ঠিক রাখার জন্য, ঋতু বৈচিত্র্যকে ঠিক রাখার জন্য আমাদেরকে বৃক্ষরোপণ কর্মসূচি নিতে হবে। প্লাস্টিকের কম ব্যবহার, অর্থাৎ উৎপাদিত প্লাস্টিক আমাদের কিন্তু পরিবেশের ক্ষতিই করে থাকে, এবং এই ব্যাপারে আমরা শিক্ষিত সমাজ তথা শিক্ষাঙ্গনের দিকে যারা আছি তারা কিন্তু এই প্লাস্টিকের ব্যবহারটা কম নিতে হবে। বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার, আজকাল কিন্তু বিদ্যুৎ চালিত ইলেকট্রিক ভেহিকেলস, স্কুটি থেকে, বাস থেকে কিন্তু বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ বিদ্যুৎ চালিত গাড়ি আমাদের ব্যবহার করতে হবে। কনজারভেশন মানে সংরক্ষণ। অর্থাৎ এই সকল পরিবেশের নীতিতে আমরা কীভাবে সব কিছুকে, পরিবেশকে সংরক্ষণ করব। গাছ লাগানো ও অরণ্য রক্ষা, জল সংরক্ষণ, পুনঃব্যবহার ও দূষণ কমানো, বৃক্ষরোপণ। অর্থাৎ পরিবেশের নীতিতে ভবিষ্যৎ প্রজন্মকে অস্তিত্ব সুরক্ষিত রাখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বকে রক্ষা করার জন্য আমাদের বৃক্ষরোপণ নিতে হবে। যথেচ্ছাচারভাবে বনভূমিকে কেটে ধ্বংস করা যাবে না, বনভূমি আমাদের কাছে রাখতে হবে, এবং তার ভিতর দিয়ে সমস্ত প্রাণীকুল, মনুষ্যকুল, জীবকুল কিন্তু বেঁচে থাকে। জল সংরক্ষণ, বর্তমান ভারতবর্ষের অনেক রাজ্যে জল কিনতে হয়, ব্যবহারযোগ্য জল কিনতে হয়, অর্থাৎ মাটির ভূগর্ভস্থ জল সেখানে পাওয়া যায় না। সেই জন্য প্রকৃতির যে জল আছে বা বৃষ্টিপাতের জল বাড়ির ছাদে পড়ে, সেই ছাদের জল ইত্যাদি জলকে আমাদের ওয়াটার রিজার্ভ করে সেটাকে রাখা এবং সেটাকে পিউরিফাইড করে ব্যবহারের উপযোগী করে তোলা। ভারতবর্ষের অনেক জায়গায় এই বৃষ্টির জল সংরক্ষণ করে ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে। শুধু তাই নয়, মানুষের ব্যবহৃত যে জল সেটাকে আবার পিউরিফাইড করে কৃষিকাজের কাজে ব্যবহার করা হচ্ছে। এই যে বৃক্ষরোপণ করা হয়, যে বৃক্ষরোপণের ভিতর দিয়ে যে গাছগুলোকে বাঁচিয়ে রাখা হবে, সেটাও কিন্তু জল পুনঃব্যবহার করে করা হচ্ছে। দূষণ কমানো, অর্থাৎ আমরা পরিবেশের মধ্যে এই যে বায়ু দূষণ, তার জন্য বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার, শব্দ দূষণ যাতে কম হয়, জলদূষণ যাতে কম হয়, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোকপাত করতে হবে, দেখা দরকার এবং আলোকপাত করা দরকার। এবং পরিবেশের নীতিতে পরিবেশের যেমন অস্তিত্ব আছে, পরিবেশের যেমন সৌন্দর্যায়ন আছে, তেমনি পরিবেশের যে অস্তিত্ব, পরিবেশের নিজের মধ্যেই নিজেই সৌন্দর্য, সেই সৌন্দর্যকে আমাদের রক্ষা করতে হবে। দৈনন্দিন জীবনে কী সংরক্ষণ করব? এই আবারও আসে যে প্লাস্টিকের কম ব্যবহার, বিদ্যুৎ ও জলের অপচয় বন্ধ করা, বৃক্ষরোপণ কর্মসূচি। অর্থাৎ সমস্ত মানুষ এক কথায় পরিবেশের নীতিতে এবং তার পরিবেশের উন্নয়নে, জলবায়ু পদক্ষেপে এবং সংরক্ষণে সমস্ত মানুষ ও জীবকুলের অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে তাহলে আমাদের পরিবেশের নীতি, পরিবেশের উন্নয়ন এবং তার সংরক্ষণের গুরুত্ব কিন্তু অপরিসীম। ধন্যবাদ।